সুস্মিতা বিশ্বাস, কেমন আছেন আপনি? নমস্কার। ভালো নমস্কার। আছি, বেশ ভালো আছি। আহ, আজকে আমাদের সাথে আছেন সুস্মিতা বিশ্বাস, লেখক ও বিজেপি সিম্পাথাইজার। আম, একটা অদ্ভুত ঘটনা ঘটেছে কালকে। পরমব্রত ও স্বস্তিকা, আম, একটা ছোট্ট এক্স এর কমেন্ট নিয়ে পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি আজ তোলপাড়। আপনার কি মনে হয় যে এটাতে এতটা গুরুত্ব আমাদের দেওয়া উচিত? এই যে আমরা কথা বলছি, খুব ট্রিভিয়াল, যেরকম বাচ্চারা নিজেদের মধ্যে লেখালেখি করে ঠিক সেইভাবে পরমব্রত একটা টুইট করেছিল 5 বছর আগে, রগড়ানো হোক আজকে। সেই সময় স্বস্তিকার সাথে সম্ভবত তার সম্পর্কও ছিল। 13 মিনিট পরে স্বস্তিকা রিপ্লাই করে হোক হোক বলে, যেরকম ছোট বাচ্চারা হোয়াটসঅ্যাপে মজা করে ঠিক সেই রকম। আজকে তারা দুজনেই জেলে যাওয়ার মুখে। এটা কি আহ অতিরঞ্জিত একটা ব্যাপার, যেটা আমরা অতিরঞ্জিত করছি? এক কথায় উত্তর দিতে গেলে বলবো, এক কথায় অতিরঞ্জিত করছি না। হুম, তার কারণ হচ্ছে 2021 সালে ভোট পরবর্তী হিংসে ঠিক কিভাবে ঘটেছিল হুম, সেটা আমরা সকলেই জানি। কোনো বাক স্বাধীনতার নামে তো কোনো স্পর্শকাতর কোনো বিষয়কে অকারণ মজা বা প্রকাশ্যে, দেখুন সোশ্যাল মিডিয়াতে আম অনিয়ন্ত্রিতভাবে যে লেখালেখিগুলো হচ্ছে, হুম, হুম, সেগুলো একজন সচেতন শিক্ষিত মানুষের থেকে তো আশা করাটা যায় না। হুম, পরমব্রত বা স্বস্তিকা তারা দীর্ঘদিন ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিকে অনেক অনেক কিছুই, মানে অনেক ভালো কাজ উপহার দিয়ে এসেছেন, মানুষ দেখেছেন। হুম, তো হুম, একজন পাবলিক ফিগার যাদের আমরা বলি, তাদের হুম। আরেকটু দায়িত্ব জ্ঞান, মানে সুলভ আচরণ করা উচিত। সোশ্যাল মিডিয়ার পুরো ব্যাপারটাই এরকম। এটা একটা নেশার মতো। মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, যতই সে এডুকেটেড হোক, কালচার্ড হোক, বুদ্ধিমান হোক। যে হিউম্যান ইনস্টিংক্ট কথা বলার, সেটা সোশ্যাল মিডিয়া বনেছেই সেটাকে কন্টিনিউয়াসলি মানুষকে আহ, সেই কথা বলার জন্য উৎসাহ দেওয়ার জন্য। কিন্তু এগুলো নিয়ে কি আমাদের পলিটিসাইজ করা উচিত? বিজেপির শীর্ষ নেতৃত্ব অব্দি এর উপরে কথা বলছে। কি বলেছে, কে পরমব্রত? একজন অভিনেতা। আহ, তার পরমব্রত, কথা, তার কথায় কিভাবে দেশ চলবে? তার কথায় দেশ চলবেও না। আর তার বিরুদ্ধে যে এফআইআরটা কালকে করা হয়েছে গড়িয়াহাট হুম, থানায়, হুম। আইনজীবী জয়দীপ সেন করেছেন, আপনি ওনাকে চেনেন? সেটা আমি চিনি বলতে এই সামাজিক মাধ্যম থেকেই চেনা। হুম, ব্যক্তিগত পরিসরে খুব বেশি যে ওনাকে আমি চিনি এমনটা নয়, হুম, চিনি। হুম, তো ব্যাপার হচ্ছে, আইন আছে, আইনের অনেক রকম বাধ্যবাধকতাও আছে, অনেক রকম শাস্তিও প্রণয়ন করা যায়। এই এফআইআরটাতে হয়তো পরমব্রত বা স্বস্তিকার কি হবে কি না হবে আমি অত আইনের বিষয়ে জানি না। হুম, তবে পরবর্তী ক্ষেত্রে মানুষ তার নিজের কথা বলার আগে অবশ্যই সচেতন হুম, হুম, হবেন। হুম, হুম। এটুকু একটা পদক্ষেপ, এইটুকু ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখতে পারি। আপনার কি মনে হয় জয়দীপ বাবু আম, এত বছর পরে কেন আহ, এই মামলাটা করলেন? দেখুন, 2021-এর ভোট পরবর্তী হিংসায় কারুর কিছু করার কোনো ক্ষমতা ছিল না, যারা মানে তৃণমূলের বিরোধী যারা ছিল। এবং হুম, গত 15 বছরে বাকি যে কোনো রাজনৈতিক দলের উপর কি কি ঘটনা ঘটেছে আপনারাও সংবাদ কিন্তু শেষ, মাধ্যম। কিন্তু সুস্মিতা, এর আগেও এই মামলাটা করা যেত এবং মামলা হয়েছে। ভোট পরবর্তীকালে কোর্টে এখনো সেই মামলা চলছে। সেটা হয়তো টিএমসি তাদের, আহ, যেহেতু পুলিশ তাদের হাতে ছিল, সিআইডি তাদের হাতে ছিল, সেই মামলাগুলোকে এগোতে দেয়। কিন্তু এটা নয় যে বিজেপি মামলা করেনি। জয়দীপ বাবু এত বছর পরে কেন মামলাটা করলেন? মামলা করতে তো টিএমসি আটকাতে পারতো না? চার না, বছর আগেও জয়দীপ করা যেত। করা যেত। জয়দীপ বাবু কেন 4 বছর আগে মামলা করেননি সেটা তো জয়দীপ বাবু বলতে পারবেন, আমি বলতে পারবো না। কিন্তু গত পরশুদিন, এটা আমার মানে একজন স্বতন্ত্র স্বাধীন মানুষ হিসেবে আমার মনে হয়েছে, গত পরশুদিন টেকনিশিয়ান রা মিলে যে মিটিং করেছেন রুদ্রনীল বাবুর সাথে, পাপিয়া হুম, অধিকারীও ছিলেন,
হুম, তো সেখানে পরমব্রত বাবু যদি বসে অকারণ প্রাক্তন সরকারের নিন্দে মন্দ করতে না যেতেন, যে আমার চাপ, আমার সন্তান, আমার পরিবার, আমার মনে হয় না তাহলে এই ব্যাপারটা নিয়ে এত এখন কোনো হইচই হতো বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। কিন্তু তিনি যতদিন ছত্রছায়ায় ছিলেন, ততদিন তিনি কি কি বলেছেন, কি কি করেছেন, কোথায় কোথায় গেছেন, এবং নো ভোট টু বিজেপি যে স্লোগানটা তিনি এবং তার পরিসর থেকে দেওয়া হতো, তার রাজনৈতিক মতাদর্শ আলাদা হতেই পারে, সেটা নিয়ে আমাদের কারোর কিচ্ছু বলার নেই। কিন্তু উনি গত পরশুদিন পালাবদলের পরেই রুদ্রনীল বাবুকে বন্ধু বলে উনি হঠাৎ করে গিয়ে প্রাক্তন সরকারের ঘাড়ে যে দোষ চাপিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করলেন, তাতে কি উনি সত্যি নির্দোষ হয়ে যান? এটাও তো প্রশ্ন মানে খুব ভাবতে হবে। কঠিন ভাবে পরমব্রতকে আয়না দেখানো হলো। হ্যাঁ, নিশ্চয়ই কঠিন তাই, ভাবে। তাই, তাই, এটা তাই, এই তাই। কেস কেসটা থেকেও বড় ব্যাপার যেটা আপনি বললেন, খুব পার্টিনেন্ট, ভালো কথা আপনি বলেছেন, যে রং বদলিও না। আহ, নিশ্চয়ই। যদি টিএমসি সমর্থক হও, সগর্বে বলো যে হ্যাঁ আমি টিএমসি সমর্থক, এই যে রং বদলালেন সেটাকে জনসমক্ষে আনার জন্য এই কেসটা করা ঠিক। হয়তো অনেকাংশেই ঠিক। আমি তো জয়দেব বাবু কিভাবে করেছেন আমি বলতে পারবো না, কিন্তু আমার ব্যক্তিগতভাবে তাই মনে হয়েছে। আপনি পরমব্রতর সিনেমা দেখেন? সিনেমা বা সিরিয়াল ব্যাপারটায় আমি বিশাল খুব যে আগ্রহী এমন নয় কোনো কালেই। কোনোদিন দেখেছেন কোনো একটা সিনেমা? দেখেছি, 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 দেখেছি। কেমন ভালো লাগে? অভিনয় করেন, ভালো ভালো অভিনয় করেন। আর মানুষটা কেমন? ওই বললাম ব্যক্তিগতভাবে মানুষ কেমন তো আমি পর্দার এপাশ থেকে বসে বিচার করতে পারবো না। হুম, উনি স্বনামধন্য ঋত্বিক ঘটকের নাতি, সুযোগ্য নাতি। উনি হুম, অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করেন, হুম, এবং আমি যে কয়েকটি দেখেছি তাতে ওনাকে আমার খারাপ অভিনেতা বলে কখনোই মনে হয়নি। হুম। কাজের জায়গাটা তো আলাদা, কাজের জায়গাতে তো কারুর কোনো রাজনীতির রং লাগা উচিতই নয়। একটা পুরোনো ইন্টারভিউ দেখছিলাম পরমব্রত আপনার সঙ্গে কথা বলার আগে, যেখানে উনি আম, রুদ্রনীলের ব্যাপারে কমেন্ট করতে গিয়ে বলছেন যে ওর সাথে আমার তুলনা করো না, আমাদের লেভেল ম্যাচ করে না। ও অনেক এক্স্যাক্টলি, পার্টি বদলেছে, ও অনেক এক্স্যাক্টলি। পার্টি বদলেছে, আগে ডিএফআই করতো, মানে রুদ্রনীলের ব্যাপারে, তারপরে ঠিক। কিছুদিনের জন্য টিএমসিতে ছিল, এখন কিছু না পেয়ে বিজেপিতে জয়েন করেছে, অনেক পুরনো ইন্টারভিউ। কর্ম ঘুরে এসছে পরমব্রতর কাছে, কথা এবং কর্ম। অবশ্যই ঘুরে এসছে। কারণ রুদ্রনীল ঘোষ যে মতাদর্শের পড়ুন, যত দলই বদলান না কেন, দীর্ঘদিন ধরে উনিও যে কাজের বাইরে ছিলেন, মানে কাজ থেকে বাইরে হুম, ওনাকে রাখা হয়েছিল ওনার হুম, রাজনৈতিক মতাদর্শের কারণে, এটা আমরা হুম, সকলেই তো জানি। হুম। কিন্তু উনি আর ওনার এই অবস্থান, রাজনৈতিক অবস্থান কিন্তু বদলাননি। আর এই যে কর্ম এবং কথা মানুষের কাছে ফিরে আসে, এই পুরো ঘটনাটাই তাই। এটা থেকে বিজেপির কি শিক্ষা নেওয়া আছে? কারণ এখন সূর্য তাদের জন্য মধ্য গগনে এবং থাকবে সেরকম 10 বছর, কিন্তু সময় না, ঘুরবে, সময়ের সাথে আবার পরিবর্তন আসবে। আহ এখন কি শিক্ষণীয় আছে বিজেপি নেতাদের জন্য, যাতে তারা এই ভুলটা যেটা পরমব্রত 5 বছর আগে করেছিল, সেটা তারা আজ না করে? বিজেপির উদ্দেশ্যে, মানে বিজেপির নেতৃত্বস্থানীয় মানুষদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা থাকবে: প্রত্যেকটি জায়গা, কাজের যে ক্ষেত্রগুলো, সরকারি কাজ হোক, সেটা কোনো লেখালেখির জগৎ হোক, সেটা কোনো অভিনয়ের জগৎ হোক, সেটা সাংবাদিকতার ক্ষেত্র হোক, প্রত্যেকের নিজস্ব মত থাকবে। রাজনৈতিক মতাদর্শ রেখেই তাদের যোগ্যতার বেসিসে যে কাজগুলো, সেগুলো যেন তারা পান। সেটা অলরেডি রুদ্রনীল বা পাপিয়া দেবী বলেছেন, আমি শুনলাম, সংবাদ মাধ্যম থেকেই শুনলাম তারা বলেছেন। তো আহ, ওই আমার রাজনৈতিক মতাদর্শের লোক বলে তার যোগ্যতা কম থাকা সত্ত্বেও তাকে এনে বড় জায়গা পাইয়ে দেওয়া, যেটা তৃণমূল আমলে আমরা সব ক্ষেত্রে দেখেছি। মানে প্রাতিষ্ঠানিক দুর্নীতির মানে নাম তৃণমূল কংগ্রেস, সে বিষয়ে তো এটা কোনো তো সন্দেহ একটা, নেই। এটা তো একদিক। আর একদিক একদম। হলো এই যে যখন মানুষের সাথে সাফল্য থাকে, পাওয়ার থাকে, প্রতিপত্তি থাকে, তখন মানুষের মাথা ভারী হয়ে যায়, যেটা পরমব্রতর সাথে এক সময় হয়েছিল। মুখ্যমন্ত্রীর পাশে হাঁটছেন সব সময়, ফোন আসছে অরূপ স্বরূপের কাছ থেকে, ইন্ডাস্ট্রির মাথা হয়ে গেছিলেন এবং মনে করছিলেন রুদ্রনীল আমার লেভেলের লোক নয়, যেটা উনি একটা ইন্টারভিউতে বলেছিলেন। হ্যাঁ, বলেছেন, আমিও শুনেছি। এটা আজকে যারা
মানে বিজেপির যেরকম আমি বললাম সূর্য মধ্য গগনে পাওয়ারের সদ্য এসছে, 10 বছর থাকবে, সবাই বুঝতে পারছে। তো ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেরাই যারা বিজেপির সাথে যুক্ত, আহ, তারাও এই ভুলটা করবে। তাদের প্রতি আপনার কি বার্তা? কারণ এটাই হিউম্যান, যেটা পরব্রত করেছিল সেটা হিউম্যান, মানে সেটা ভুল করাটাই হিউম্যান। আর সোশ্যাল মিডিয়া অনেকটা গুদগুদি দেওয়ার মতো এই ব্যাপারগুলো মানুষের মধ্যে চাউর করে, কথা বলার, ঔদ্ধত্য প্রকাশ করার। বিজেপির সাথেও সেটা হবে, তারপরে একদিন চাকা ঘুরবে। দেখুন, সেটা তো সময় বলবে। অতীত থেকে যদি শিক্ষা নিয়ে আমরা এগোতে না পারি, তাহলে কনস্ট্রাকটিভ কিছুই গড়ে উঠবে না, কখনোই গড়ে উঠবে না। অতীতে যে ভুলগুলো আমাদের পরপর পরপর একটা একটা করে দেখানো আছে, সেই ভুলগুলো যাতে আর দ্বিতীয়বার কেউ না করে, সেটাই তো কাঙ্ক্ষিত। ফিল্ম ইন্ডাস্ট্রিতে কি চেঞ্জেস আসতে চলেছে? আমি এই ফিল্ম ইন্ডাস্ট্রির বিষয়ে খুব যে বিরাট বেশি কিছু জানি এমন নয়, আগেই বললাম সেটা আপনাকে আমি। তবে চেঞ্জ আপনি হবে। বললেন কালকে কালকে রুদ্রনীলকে পাশে নিয়ে কোথাও ইঙ্গিত দিয়েছে যে সে রুদ্রনীলের পুরনো বন্ধু। তো এখন কি কি চেঞ্জেস আসতে চলেছে? উনি হয়তো, মানে আপনি কি পরমব্রতর ক্ষেত্রে জিজ্ঞেস অ্যাবসলিউটলি, করছেন? অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। মানে দেখুন, এই ঘটনাটা আমি ছাড়াও এই ঘটনাটা ছাড়াও ইন্ডাস্ট্রিতে কি কি মেজর তিনটে চেঞ্জ আসতে পারে? এক নম্বর হচ্ছে পরমব্রতর মতো যে মানুষগুলো, যারা বরাবর শুধুমাত্র রাজনৈতিক অবস্থানে বিরোধী থাকার কারণে বিরোধিতা করেছেন, তাদের আপাতত সেইটুকু জায়গা তাদের আয়না তাদের দেখানো উচিত। অকারণ বিরোধিতা যারা করেছেন, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যোগ্যতার নিরিখে কাজ পাওয়া উচিত। এবং 3 নম্বর কথা হচ্ছে অতীতের রাজনৈতিক দলগুলো যেভাবে যে ভুলগুলো করেছে, স্বজন পোষণ করে বলুন, বা মতাদর্শগত মিল থাকার কারণে বলুন, বা খুব প্রিয় লোক, কাছের লোক, কোলে চড়া লোক হিসেবে করুন, সেই ভুলগুলো কখনোই বিজেপির আর করা উচিত না। এবং আমি আশা রাখি এটা এই ভুল করবে না, আশা রাখি করবে না। আমি আরো স্পেসিফিক্যালি আপনাকে জিজ্ঞেস করছি, আজকে যদি মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবু তার কোনো র্যালিতে কোনো বড় নেতাকে চান তার পাশে, বড় অভিনেতাকে চান তার পাশে, সে কি রিফিউজ করতে পারবে? রাজনৈতিক প্রভাব থেকে নিশ্চয়ই পারবে না, কিন্তু শুভেন্দু বাবু বা বিজেপি দলের আদর্শগত জায়গা থেকে এই কাজটা হবে না বলেই আমার বিশ্বাস। খুব ভালো কথা। কিন্তু ধরুন কিছুদিন আগেও আমরা দেখেছি বিজেপির শীর্ষ, মানে ইলেকশনের আগে বিজেপির শীর্ষস্থানীয় নেতারা প্রসেনজিতের বাড়িতে গেছিল, গিয়ে তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল, বলা হয়েছিল তিনি রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন। কারণ প্রসেনজিৎকে কোথাও না কোথাও হয়তো বিজেপি চায়, প্রসেনজিতের ইমেজকে, প্রসেনজিতের ইনফ্লুয়েন্সকে বিজেপি চায়। প্রসেনজিৎ তো সেটা মানা করতে পারবে না। আর যদি মানা করে তাহলে কোপ প্রসেনজিতের উপরে এসে পড়বে। আর যদি প্রসেনজিৎ যেভাবে পরমব্রত একসময় মমতার আঁচল ধরেছিল, সেইভাবে যদি প্রসেনজিৎ বিজেপির কারোর আঁচল ধরে শীর্ষস্থানীয় নেতাদের, তাহলে 10 বছর পরে, 5 বছর পরে আবার একটা নতুন সরকার এসে প্রসেনজিতের উপরে কোপ ফেলবে। এর থেকে আম, রেহাই কিভাবে হবে? দেখুন, এই আপনি যে রেফারেন্সটা টানলেন, এটা এটা আমি আবার অতীতের রেফারেন্স টেনেই বলি, এই ঘটনা ঘটবে না। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার নিজের মতেই থাকবেন, তিনি ছিলেন, আছেন এবং থাকবেন। অতীত রেফারেন্স টেনে বলতে গেলে তো বলতে হবে একটা সময় আমাদের সৌরভ গাঙ্গুলি, প্রাক্তন অধিনায়ক, তার উম, সঙ্গেও দিল্লিতে যাওয়া আসা, বিজেপির উম, ঘনিষ্ঠতার খবর। তারও আগে বাম আমলে অশোক দাশগুপ্তর সঙ্গে তার ঘনিষ্ঠতার কথা, তার ক্রিকেট একাডেমির কথা সবাই সব জানি আমরা। তারপরেও কিন্তু দিল্লিতে ঘনিষ্ঠতা বাড়াবার পরেও সৌরভ গাঙ্গুলি মনে করেছেন তার রাজ্যে এক্ষেত্রে হয়তো তৃণমূল সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াবার তিনি বাড়িয়েছেন। এক্ষেত্রে উম। বিজেপির তো কোনো অসুবিধা বা কোনো বাধা কিন্তু কিছু কম। এই যে সাইকেল অফ গিভ অ্যান্ড টেক, সাইকেল অফ ইনফ্লুয়েন্স, একটা জায়গায় জীবনের পর্যায়ে একটা একটা জায়গায় পৌঁছে গেলে, যখন একজন ডাইরেক্টর হয়, একটা প্রোডাকশন কোম্পানি বানায়, শুধু অভিনেতা না থাকে, যেটা আম, প্রসেনজিতের সাথে হয়েছে, কিংবা পরমব্রতর সাথে হয়েছে। আজকে স্বাস্তিকার কোনো বড় অ্যাম্বিশন নেই, মুভি পেলে করলাম, না হলে করলাম না। সুতরাং একজন পলিটিশিয়ান স্বস্তিকাকে ডাকলে, তার ইভেন্টে স্বস্তিকা না করলেও তার হারানোর কিছু নেই। কিন্তু যখন
প্রসেনজিৎ কিংবা পরমব্রত লেভেলে কেউ পৌঁছে যায়, তখন দেওয়া নেওয়া থাকে, আইসোলেশনে কেউ বাঁচতে পারে না। সেখান থেকে বিজেপির সাথেও সেই সম্বন্ধটা তাদেরকে গড়তে হবে। অবশ্যই করতে হবে। ওই যে আমি আপনাকে বললাম প্রথমেই যে কথাটা, একজন যোগ্য ব্যক্তি তার কাজ অবশ্যই পাবেন, তা নিয়ে আমার কিচ্ছু বলার নেই, কারুর কিচ্ছু বলার নেই। পরমব্রতর যদি অ্যাসপিরেশন থাকে, তিনি যোগ্য মানুষ, তিনি যোগ্য অভিনেতা, তিনি যোগ্য পরিচালক, তিনি তার যোগ্যতার ভিত্তিতেই কাজ পাবেন। সেক্ষেত্রে তাকেও দায়িত্ব, তিনিও যে দায়িত্ববান বা সচেতন শিক্ষিত একজন সর্বপ্রথম ভারতের নাগরিক, তাকে তো সেটা মনে রাখতে হবে। তার মানে আপনি বলছেন, উস্কানিমূলক আপনি বলছেন বিজেপির সাথে যারা স্টেজ শেয়ার করবে না, যারা অ্যাপলিটিক্যাল থাকবে, তারা নর্মাল ভাবে টলিউডে কাজ করতে পারবে। 100 বার মানে পারবে। আমি ছোট আর্টিস্টের কথা বলছি না, আমি বড় না, আর্টিস্ট কিংবা প্রোডাকশন হাউসেস। 100 বার পারবে, 100 বার পারবে, 100 বার পারবে। কেন বলছি আপনাকে? এটা কি আপনি খুব রুদ্র, রিয়ালিস্টিক সুস্মিতা? এটা কি খুব রিয়ালিস্টিক যেটা আপনি বলছেন? একটা দেখুন, বড় প্রোডাকশন হাউস, একটা বড় এক্সিবিটর এই জায়গায় অ্যাপলিটিক্যাল থেকে কাজ করতে পারবে? 100 বার প্রসেনজিৎ পারবে। অ্যাপলিটিক্যাল থেকে কাজ করতে পারবে শুভেন্দুর র্যালিতে না গিয়ে? প্রসেনজিৎ বাবু কিন্তু তৃণমূলের সাথে, হ্যাঁ, ওনাকে সরকারি ক্ষেত্রে দেখা গেছে, দেখা যাবে, অনুষ্ঠানে গেছেন, উপহার নিয়েছেন, সাম্মানিক নিয়েছেন, আলাদা কথা। কিন্তু এর বাইরে তৃণমূলের লোক বলে প্রসেনজিতের গায়ে কিন্তু কোনো দাগ লাগিয়ে দেওয়া যায়নি। ঠিক যেমন উল্টো দিকে রাহুল অরুণোদয়, কদিন আগে হুম, যিনি আমাদের ছেড়ে চলে হুম, গেলেন, তিনিও তার স্বতন্ত্রভাবে কাজ করেছেন। তিনি বাম মতাদর্শের একজন মানুষ ছিলেন বলে আমরা জানি। হুম। হ্যাঁ, বা আরো বাম মতাদর্শের আরো যারা আছেন, তারা তাদের মতোই কাজ করছেন। সুতরাং এখানে যদি বিজেপির দেব মঞ্চ, যদি দেব জুড়তে চায় বিজেপির সাথে, আমি বলছি না অ্যাজ এ পার্টি ওয়ার্কার, সেটা কি বিজেপির দেবকে ফেরত মানে নেওয়া উচিত? বিজেপি কি করবে আমি জানি না। বিজেপির হুম, সমর্থক হিসেবে, ব্যক্তিগত মানুষ হিসেবে আমি মনে করি অবশ্যই নেওয়া উচিত। কারণ দেব এমন একটা মানুষ যিনি নিজের একটা মডেল সেট করেছিলেন গত 15 বছরেও। তিনি তৃণমূল সরকারের একজন গুরুত্বপূর্ণ সাংসদ হওয়ার সত্ত্বেও, দলের মানার সত্ত্বেও, বারংবার হুম, মানার সত্ত্বেও, তিনি কিন্তু মিঠুন চক্রবর্তীর সাথে কাজ করতে কখনোই, মানে বারণটা মানেননি তিনি। তো হুম, দেব কি করে পারলো তার জায়গা ধরে রাখতে? তৃণমূলের স্বজন পোষণ, তৃণমূলের প্রাতিষ্ঠানিক দুর্নীতি সবটা আমরা সবাই জানি। তারপরেও হুম। দেব যদি পেরে থাকেন, তাহলে বিজেপির ক্ষেত্রে এই জিনিসের এই জুজু কেউ, এই ভয়টা কেউ পাবেন না। এটা আমার অনুরোধ, মানে ব্যক্তিগত বিশ্বাসের জায়গা থেকেই বলছি। সুস্মিতা, আপনার কি মনে হয় স্বাস্তিকা কেন হোক হোক বলে হাততালি দিয়ে ওই মেসেজটাকে 13 মিনিট পরে রিপ্লাই করেছিল? মনস্তত্ত্ব কি? দেখুন, স্বস্তিকা এবং পরমব্রত এরা পুরনো পরিচিত, একই, প্রথম কথা হচ্ছে এক ব্যাকগ্রাউন্ডের মানুষ হুম, অভিনয়ের। 2 নম্বর, ওদের ব্যক্তিগত পুরনো কোনো বন্ধুত্বের সম্পর্ক ছিল হুম, বা হুম, যোগাযোগও আছে। হুম, সেই ক্ষেত্রে ওই ওই একই মতাদর্শের কারণে হুম, ঘটনাটা ঘটেছে 21-এ দিলীপ ঘোষের হারের পর, বাজে মানে হুম, খুব খারাপ ভাবে উনি পরাজিত হয়েছিলেন। এটা হুম। পরমব্রতর বলা কথা আমি শুনেছি, যে আমার আচ্ছা। কথাটুকু নিয়ে টানাটানি হচ্ছে। হ্যাঁ। আমি তো আমাদেরই একজন বন্ধু দিলীপ ঘোষ এই কথাটা আগে বলেছিলেন, তো আমি তো শুধুমাত্র তার কথা, সেটা তো কেউ বলছে না এখন, আমি তাকে সেই ক্ষেত্রেই রগড়ে দেওয়ার কথা বলেছি। এটা কবে আপনার সাথে কথা হলো? আমার সাথে কথা হয়নি, আমি একটা টিভি চ্যানেলের ইন্টারভিউতে পরমব্রতর একটা ইন্টারভিউ দেখেছিলাম, সেখানে উনি হুম, বলছেন যে হুম, আমার এই কথা প্রসঙ্গে আমাকে, আমার এই কথা নিয়ে হচ্ছে, হচ্ছে, হুম, তা কি করব, হুম, হচ্ছে, কিন্তু আমি কেন বলেছিলাম, আমি এই ক্ষেত্রে বলেছিলাম। হুম, দেখুন, যুক্তি পাল্টা যুক্তি চলতেই থাকবে। হুম, হুম। হ্যাঁ, কিন্তু সেটা আমাদের কোর্টের তো, ব্যাপার। হুম, ছোটবেলা থেকেও শিক্ষা সংস্কার, পারিবারিক ভাবে বা সামাজিক ভাবে মূল্যবোধ নিয়ে আমরা বড় হয়েছি। পার্টিকুলার ভাবে কেউ যদি একজন একটা কোনো, মানে এমন একটা কোনো অযৌক্তিক কথা বললেন, সেই কথার প্রেক্ষিতে আমি ওই দলটা সমর্থন করি মানেই তার কথার দায়ভার তো আমি নেব না। একটা ব্যক্তির হুম, মানে দায় কোনো হুম। সম্প্রদায় বা প্রতিষ্ঠানের উপর তো বর্তানো যায় না। স্বস্তিকার একজন মহিলা হয়ে আপনি স্বস্তিকার এই রিয়াকশনকে সাইকোলজিক্যালি আপনি কিভাবে ইন্টারপ্রেট করেন? আমার আমার স্বস্তিকার সাইকোলজিক্যালি, বয়স, স্বস্তিকার বয়স 5 বছর আগে কত হয়ে থাকবে আমি জানি না, ওনার এখন বয়স কত, বাট প্রাপ্তবয়স্ক। আহ, অবশ্যই
নিশ্চয়ই 40-এর ঊর্ধ্বে উনি। 40-এর ঊর্ধ্বে হওয়াই উচিত। হুম, তো এটা সাইকোলজিক্যালি কিভাবে ইন্টারপ্রেট করছেন? হোক 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 হাততালি। আমি খারাপ ভাবেই দেখেছি জিনিসটাকে, ভালোভাবে না, দেখিনি। কারণ খারাপ ভাবে একটু বিশ্লেষণ করে বলুন। একজন মহিলা হয়ে মহিলার একজন নারীর মনস্তত্ত্ব থেকে এটা তিনি কিভাবে এটাকে আপনি বিশ্লেষণ করছেন? তিনি একজন নারী, একজন মা, একজন প্রাপ্তবয়স্ক মেয়েরও মা তিনি। সেই জায়গা থেকে কোনো একটা ঘটনা, কারুর হেরে যাওয়া এবং রগরানি এই শব্দটা, পার্টিকুলার শব্দটা তো খুব অশ্লীল শব্দ না? খুব ভালো শব্দ তো নয়। তাহলে তো সেই শব্দ আমাদের লেখার মধ্যে, আমরাও তো সমাজ মাধ্যমে আছি, আমরাও বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন মন্তব্য করে আসি। কিন্তু কখনো এরকম কোনো অশালীন মন্তব্য করাটাকে অশালীন মানসিকতার একটা অংশ বলেই আমি মনে করি ব্যক্তিগতভাবে। এটা উনি ঠিক করেননি। এটা কি মানে কোথাও না কোথাও প্রত্যেকটা মানুষের মধ্যে একটা চাইল্ড সাইকোলজি থাকে। আমরা 50-60 বছর নিশ্চয়ই হয়ে থাকে, গেলেও সেই চাইল্ড সাইকোলজিটা কাজ করে। নিশ্চয়ই স্বস্তিকার থাকে। মধ্যে কি সেই চাইল্ড সাইকোলজিটা একটু বেশি বলে করেছেন এইরকম কমেন্ট, নাকি আমি দুজনের মধ্যে খুব বন্ধুত্ব ছিল, ক্লোজ ছিলেন, তো একজন একজন নিজেদের সাথে মজা করেছিলেন? কি কি ব্যাপারটা কি? অ্যাপারেন্টলি লেখা দুটোর মন্তব্য দেখলে তাই মনে হয়। একজন রগরানির কথা বলেছেন, একজন বলেছেন রগরানি দেওয়া হোক হোক, এবং সেটা তার আগে উনি হা 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 করে বেশ অনেকগুলো হা হা যোগ করার পর হোক হোক লিখেছেন। মানে খুবই একটা মানে আমার বিরুদ্ধ বা বিপরীত রাজনৈতিক মতাদর্শের কোনো একটা পরাজয়ের পর আমার এইরকম উল্লাসটাকে আমি বিকৃত মানসিকতা হিসেবেই ধরবো। আমি এক কথায় উত্তর, এর বাইরে আর কিছু হয় না। আপনার কি মনে হয় জয়দীপ সেনের, যদি ওনারা ক্ষমা চান লিখিতভাবে এবং চ্যানেলে এসে সামনাসামনি এসে মাথা নত করে দুজনেই ক্ষমা চেয়ে নেন, তাহলে কি জয়দীপ সেনের এই কেসটা উইথড্র করা উচিত? আপনি জয়দীপ বাবুকে কি মেসেজ দেবেন? প্রথম কথা হচ্ছে জয়দীপ বাবুকে মেসেজ পরে দেব। তার আগে গতকাল পরমব্রত এবং স্বস্তিকার এই রুদ্রনীল বাবুর সঙ্গে মিটিং করার পর আমি ব্যক্তিগতভাবে একটা লেখা লিখেছিলাম, আমার সমাজ মাধ্যমে রয়ে গেছে। আমি হুম, সেখানেও লাস্ট লাইনে পরমব্রতকে অ্যাড্রেস করেই বলেছিলাম যে এই ঘটনাটা যে ঘটলো আপনি 21-এর একটু পর পড়ে আপনি, শোনাবেন কি লিখেছিলেন? আছে আপনার সামনে? আমার সামনে নেই, ফেসবুক থেকে পড়ে শোনাতে হবে, তাহলে আপনাকে আপনাকে ধরে ঠিক থাকতে আছে, হবে। না ঠিক আছে, কমপ্লিট করা যাবে। আমি আমি মুখেই বলছি, আমি পরমব্রতকে এটাই বলেছিলাম, আমার লেখার মানে সংক্ষেপে বক্তব্য ছিল যে পরমব্রত, আপনাকে বলছি আমি, হুম, আপনি যে সাংবাদিক সম্মেলনটা আজকে করছেন হুম, এবং 2021-এ ভোট পরবর্তী ক্ষেত্রে আপনার যে মন্তব্যটা ছিল, ভোট হুম, পরবর্তী ক্ষেত্রে আপনি জানেন কি কি ঘটনা ঘটেছিল, হুম, কোন মহিলার সাথে কোন ঘটনা ঘটেছিল, হুম, অভিজিৎ সরকারের সাথে কি ঘটেছিল, অভিজিৎ কি করতো, সাধারণ রাজনৈতিক কর্মী ছিল। হুম, হুম, আপনি আপনার মন্তব্যটা করার পরে যখন আপনার কানে গেল অভিজিৎ সরকার রাস্তার কিছু কুকুরকে দেখাশোনা করতেন, ভালোবেসে করতেন, সেই সদ্যজাত 5টা বাচ্চাকে মায়ের সামনে 5টা বাচ্চা কুকুরকে নৃশংসভাবে খুন করা হলো, এবং তারপর অভিজিৎকেও ফেসবুক লাইভ করছিল অভিজিৎ সেদিনটা, যদি আপনাদেরও মনে থাকে, সবার মনে আছে, যখন ওর বাড়িতে আক্রমণ হচ্ছে, হুম। যখন অভিজিৎ আক্রান্ত হচ্ছে, এত ঘটনা ঘটার পর টানা যে ঘটনাগুলো ঘটলো ভোট পরবর্তী হিংসে, আপনি একবারও অনুতপ্ত হয়েছিলেন? একবারও কোথাও লিখেছিলেন এই ঘটনাগুলো ঘটা উচিত নয়, এটা অন্যায় হচ্ছে, বা এটার প্রতিবাদ করা উচিত, বা আপনি কারুকে ব্যক্তিগতভাবে খোঁজ নিয়েছেন, কারুর বাড়িতে গেছেন, সুতরাং কারুর পাশে গেছেন? আপনি 5টা বছর চুপচাপ দেখলেন। আপনি ভোটের 1 মাস আগে তৃণমূলের সঙ্গে ঘোরাফেরা করলেন, মমতা ব্যানার্জির পাশে আপনাকে দেখা গেল সস্ত্রীক মানে সপরিবারে, আপনার বাচ্চার মুখে ভাতের অনুষ্ঠানে আপনি তাকে ডাকলেন, বললেন, সেটাও খুব সুন্দর হাসি খুশি ছবি। আপনি আজকে পালাবদল হওয়ার সঙ্গে সঙ্গে গিরগিটির থেকেও তাড়াতাড়ি রং বদল করে বলছেন, না আমি চাপে ছিলাম, আমার বাচ্চার চাপে ছিল। 21 সালে বাচ্চা কোথায় ছিল? তখন তো বিয়ে করেননি উনি। সুতরাং এটাকে যদি সামারাইজ করা যায় তাহলে এখন আর ক্ষমা চেয়ে লাভ নেই। না, এখন না, সবকিছু তো এখন শেষ আছে, একটা একটা সবকিছু এখন তো আর শেষ আছে। আপনি বলছেন যে এখন আর ক্ষমা চেয়ে লাভ নেই, এখন না, আমি কিছুদিন বলছি না সেটা, আমি জেলের বলছি না হাওয়া সেটা। খেতে হবে, সেটাই প্রায়শ্চিত্তের একমাত্র পথ, তাই কি? জেলের হাওয়া উনি খাবেন কিনা আইনত 109 এবং 153 ধারা দুটি, একটা হচ্ছে আপনার উস্কানিমূলক কোনো বার্তা বা মানে provocation, ইনসাইটিং ভায়োলেন্স, ইনসাইটিং হ্যাঁ, ভায়োলেন্স।
হুম। এই দুটো ধারায় যে এফআইআর হয়েছে সেই দুটোর ক্ষেত্রে উনি গ্রেপ্তার হবেন বা হওয়া উচিত, ততটুকুই আমি জানি। আমি আইন সম্পর্কে যতটুকু বিশেষ না জানলেও যেটুকু জানি তাতে উনি গ্রেপ্তার হতে পারেন। কিন্তু হুম। সেই ঘটনাগুলো ঘটার আগেও কালকে থেকে আজ পর্যন্তও কিন্তু প্রকাশ্যে উনি কোথাও ক্ষমা চাননি। উনি কেন লিখেছেন সে কথা বলছেন, কেন করেছেন তাতে যাচ্ছেন। কিন্তু 5টা বছরে ওনার যে রাজনৈতিক অবস্থান বা ব্যক্তিগত মত, তার মানে একটা সেগুলো খুব স্ট্রং ইগো কাজ করছে এখন, ইগোটা এখনো নিশ্চয়ই ভাঙেনি ওনার যতক্ষণ না। দেখুন, পরমব্রত দম্ভ টলিউডে কেনা জানে, কেনা জানে। শুধুমাত্র ঋত্বিক ঘটকের নাতি বলেই তো সেই দম্ভ রাখা যায় না, হুম। চাই কি? তাহলে আমিও তো আমার বাবার পরিবার, মায়ের পরিবার টেনে অনেক কথা বলতে পারি। সেটা তো আমার পরিচয় থাকলেও ব্যক্তিগতভাবে সেই জায়গাগুলো প্রকাশ্যে বলা উচিত না সবসময়। কাজ করুন, ভালো কাজ করুন। মানুষ ওনার কাজ দেখেছেন, আগামী দিনেও দেখবেন। সুস্মিতা বিশ্বাস, অনেক ধন্যবাদ।